আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন সরকারি অফিস আদালতে, এমনকি ব্যাংকে, আপনি যদি কোনো ব্যাংকে যান সেখানেও দেখছেন নিশ্চয়ই যে আগামী নির্বাচনের দিন যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে হাতে যাতে আপনি ভোট দেন, মানে হা ভোট দেওয়ার জন্য এক ধরনের প্রচারণা চলছে। এটা নিয়ে আমি কথা বলেছি যে সরকার অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান তারা কি গণভোটে নির্দিষ্ট একটা মার্কার পক্ষে, নির্দিষ্ট একটা পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাতে পারেন কি না, এটা নৈতিক ব্যাখ্যাটা কি হতে পারে তা নিয়ে আমি মোটামুটি কথা বলেছি এবং এটা আপনারা দেখেছেনও বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবারও আমি ওই প্রসঙ্গটা আসছি যে জুলাই সনদের জন্য যে এই যে রেফারেন্ডামটা হচ্ছে, গণভোটটা হচ্ছে, এটা হচ্ছে জুলাই সনদের উপর। জুলাই সনদটাকে আপনারা পাস করতে চান কিনা, মানে এই জুলাই সনদের উপর 4টা প্রশ্ন আপনাদের সামনে রাখা হবে এবং আপনি যদি হাঁ দেন তাহলে 4টাই হাঁ হবে, আর যদি না দেন তাহলে 4টাই না হবে। এবং প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তার আগে বরং আমরা একটু দেখে নেই যে প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকাও দেখছি, মিডিয়াকেও দেখছি, তারাও কিন্তু এই ধরনের প্রচারণা চালাচ্ছে। যেমন আমি একটা প্রচারণা আপনাদের একটু পড়ে শোনা, আপনারা দেখেন প্রচারণাটা। সেখানে কি বলা হয়েছে, কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং সেই পয়েন্টগুলো বলা হয়েছে যে না দিলে এগুলো কার্যকর হবে না, হা দিলে এগুলো কার্যকর হবে। যেমন বলা হয়েছে এখানে সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে। সংবিধান ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কয়েক কমিটি সভাপতি নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর দায়িত্বে থাকবেন। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। পার্লামেন্টে উচ্চ কক্ষ গঠিত হবে। রাষ্ট্রপতির দণ্ডপ্রাপ্তকে ইচ্ছামতো ক্ষমা দিতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। তারপরে লেখা আছে, না ভোট দিলে এগুলো কার্যকর হবে না। দেশে চলমান 1972-এর সংবিধান অব্যাহত থাকবে। তবে প্রধান উপদেষ্টা সবাইকে হ্যাঁ ভোট দিতে অনুরোধ করেছে। এই হলো বিজ্ঞাপনের ভাষা। এই বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন। দুটো জিনিস, একটা হলো না দিলে এগুলো কার্যকর হবে না। আমার এখানে একটা মারাত্মক আপত্তি আছে, না দিলে এগুলো কার্যকর হবে না আপনাকে কে বললো? কারণ আপনি দেখবেন এর পাশাপাশি ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপির একটা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে, এগুলোর মধ্যে অনেকগুলো সেখানেও আছে। যদি বিএনপি আসে ক্ষমতায়, বিএনপি তো সেগুলো যদি কার্যকর ধর না হলো, কিন্তু বিএনপি ওই কর্মসূচিগুলি কার্যকর করলো, তো করলে যে অনেকগুলি ওখানে কার্যকর হবে, ওখানে থাকবে। তাহলে না দিলে এগুলি কার্যকর হবে না এবং দেশে 72-এর সংবিধান থাকবে, এটাই আপনি বলেন কীভাবে? কারণ আগামী সংসদ সদস্যরা যদি সংবিধানের পরিবর্তন আনে তাহলে তো ওই সংবিধান আর থাকলো না। কাজে না দিলে এটা ভয় দেখাচ্ছেন কেন? আমার কথাটা হলো কি, ভয় দেখাচ্ছেন কেন? আর প্রধান উপদেষ্টা সবাইকে হা দিতে অনুরোধ করেছেন, এটা কিন্তু একটা মারাত্মক, যারা এই বিজ্ঞাপনটা করেছে তাদেরকে আমি বলছি, এটা কিন্তু একটা মারাত্মক আত্মঘাতী আপনার প্রচারণা চালাচ্ছেন। কারণ প্রধান উপদেষ্টা যদি কোনো কিছুতে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করে, আমার তো মনে হয় এটা বুমেরাং হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলে যে সবাই মিলে হা দেন, তাহলে প্রধান উপদেষ্টার উপর যারা ক্ষিপ্ত আছেন, বিরক্ত আছেন, তারা যে উল্টা যে না দিবেন, মানে আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনারা, আমি বুঝতে পারছি না। যাই হোক, এই যখন এটা ছাপা, এর যখন প্রচার হচ্ছে, তখন বিপরীত দিকে আমি সোশ্যাল মিডিয়ায় আরেকটা বিজ্ঞাপন দেখলাম, আরেকটা প্রচারণা দেখছি। সেখানে হলো যে গণভোটের না ভোট দিন, এরাও আবার প্রচারণা করছে যে আপনি না দেন এবং না ভোট দিলে কি হবে সেটা বলে দিচ্ছে। যে যদি আপনি দেখেন কি বলছে, যদি আপনি সংবিধানে বিসমিল্লাহ শব্দটি রাখতে চান, সংবিধানের শুরুতে পরম করুণাময় আল্লাহর প্রতি বিশ্বাস লেখাটি চান, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চান, পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান, অর্থনীতি ও বাণিজ্য স্থিতিশীলতা চান, মব মুক্ত ও সুবিচারের বাংলাদেশ চান, বাংলাদেশকে সার্বভৌম দেখতে চান, তাহলে আপনারা সবাই না ভোট দিন। আচ্ছা, এই যে প্রচারণা হচ্ছে, এই প্রচারণাটা কি গ্রহণযোগ্য? না ভোট দিলে কি আপনি কি পাবেন? ধরেন পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান, অর্থটা কি?
পূর্ব মানে কোন পূর্বে? আওয়ামী লীগের আমলের? আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল, তখন কি লোকজনকে নিয়ে গুম করতেন না আপনারা? গুম তো হতো। তাহলে ওই আইন শৃঙ্খলাকে আপনি চান? আমি চাই না তো ভাই। আবার বলছে কি যে অর্থনৈতিক বাণিজ্য স্থিতিশীলতা চান। আওয়ামী লীগ আমলে কি অর্থনীতি ভালো ছিল? এই এসাল আমরা যে ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এটা কি ভালো অর্থনীতির পরিচয় বহন করে? দেখেন, এই দুটো বিজ্ঞাপনে কিন্তু প্রকৃত যে তথ্যটা, প্রকৃত যে চেহারাটা গণভোটের, সেগুলিকে আড়াল করছে। যারা না চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে, যারা হ্যাঁ চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে। জনগণ কোথায় যাবে? তাহলে জনগণের উপায়টা কি? আপনি হয়তো বলবেন যে জনগণ যেটা ভালো মনে করবে সেটাই করবে। যদি জনগণ যদি যেটা ভালো মনে করে সেটাই করে, তাহলে রাষ্ট্র, সরকার তারা কেন হার পক্ষে প্রচারণা চালাচ্ছে? তারা কি এটা জনগণের উপরে ছেড়ে যেতে পারে না? আচ্ছা, জনগণ কি করবে? আচ্ছা, ভালো কথা, জনগণ কেমন জ্ঞানী সে আলোচনা আমরা করতেছি। আগে দেখি আমি আপনি কতটুকু জ্ঞানী, এটা একটু দেখে নিই। দেখেন, জুলাই সনদের প্রশ্নটা কি থাকবে আমি আপনাদের জাস্ট একটু পড়ে শোনাই। 4টা প্রশ্ন আছে কিন্তু। ক প্রশ্নটা হলো, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 1 নম্বর এটা। খ বলা হয়েছে, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনে হবে। এটা 2 নম্বর। আর 3 নম্বর হলো, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এবং ঘ হচ্ছে, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অনুসারে বাস্তবায়ন করা হবে। দেখেন, এই যে 4টা, এই 4টার মধ্যে আপনি যে পড়লাম, আপনি কি বুঝলেন ভাই বলেন? আপনি কতটুকু কি বুঝেছেন আমি জানি না। আমি এটা নিয়ে মোটামুটি স্টাডি করেছি এবং স্টাডি করার ফলগুলো আমি বলি। গ যেটা আছে, ওই যে নারী সংসদ বৃদ্ধি, প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এই যে বলা হয়েছে, এখানে এরকম 30টা প্রস্তাবে সবগুলি দল একমত হয়েছে। যেগুলোতে সবগুলি দল একমত হয়েছে সেটা তো হয়ে গেল, তো সেটা আপনি বলতে পারতেন যে ওইগুলি সবাইকে মানতে হবে। আর প্রথম যে 2টা বললাম, সেগুলোতে সবাই একমত হয় নাই। যেমন ধরেন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা তো বিএনপি একমত হয় না এখানে। তাহলে ওটা আপনি দিলেন কেন? তাহলে যদি জনগণ বলে যে হ্যাঁ, তাহলে বিএনপিকে মানতে হবে, বিএনপি একমত হয় নাই। আবার ধরেন, নির্বাচনকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকার সবাই একমত হয়েছে, নির্বাচন কমিশন নিয়েও সবাই একমত হয়েছে, কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এইটার যে গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সবাই একমত হয় নাই। বিএনপি সহ 7টা দল এটাতে একমত হয় নাই। কেন হয় নাই সেটা একটু বলি, একটু বললে আপনি বুঝবেন যে কেন একমত হয় নাই। আপনি বিএনপি জায়গায় থাকলে আপনিও একমত হইতেন না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরা যায় সাংবিধানিক পদগুলি কি, যেমন সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, যেমন ধরা যায় আপনার দুদক, এটা হলো পিএসসি, এটা হলো একটা সাংবিধানিক পদ। ন্যায়পাল, এটাও একটা সাংবিধানিক পদ, এবং মহা হিসাব নিরীক্ষক, এটাও সাংবিধানিক পদ। তো এই পদগুলি যে নিয়োগ করা হবে, গঠন করা হবে, সেখানে যে প্রক্রিয়াগুলি বলা হয়েছে, সেখানে বিএনপি একমত হয় নাই। বিএনপি সহ 7টা দল আপত্তি করছে। আচ্ছা, কেন আপত্তি করছে এই একটু আপনাকে বুঝিয়ে বলি, একটা জিনিস খেলে বুঝাই বলি। এই যে সরকারি কর্ম কমিশন আছে মানে পিএসসি, যেটা এখানে 7 জনের একটা কমিটি হবে। সেই কমিটির লোকগুলি কিভাবে নিয়োগ করবে, মানে আপনার এই যে পিএসসি যে গঠন করা হবে, পিএসসি গঠনের জন্য 7 জনের একটা কমিটি থাকবে। সেই কমিটিতে কারা কারা থাকবে? সরকারি দল থেকে থাকবে মাত্র 2 জন লোক, একজন হলো স্পিকার এবং হলো হুইপ, তাদের চিফ হুইপ। আর বিরোধী দল থেকে থাকবে ডেপুটি স্পিকার, বিরোধী দলের হুইপ
এবং দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি, এবং তার সঙ্গে থাকবে যে শিক্ষা অথবা স্বাস্থ্য বিষয়ক যে সংসদীয় কমিটি আছে, স্থায়ী কমিটি, তার সভাপতি, যেটা হবে বিরোধী দলের, এবং জনপ্রশাসন স্থায়ী কমিটির সভাপতি, উনিও থাকবেন বিরোধী দলের। তার মানে 7 জনের কমিটির 5 জন বিরোধী দলের, 2 জন সরকারি দলের, এই 7 জন মিলা পিএসসি গঠন করবে। যারা সরকারে যাবে তারা এটা মানবে? আপনি সিম্পল একটা কথা বলেন, একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেই দৌড় প্রতিযোগিতায় যে বলা হলো যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে রৌপ্য মেডেল, আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে স্বর্ণপদক। তো ওই দলে কেউ ফার্স্ট হতে চাইবে? যাদেরকে জনগণ ভোট দিয়ে সরকার বানাতে পাঠালো তারা এই কমিটিগুলি নির্ধারণ করবে না, এই কমিটিতে কারা থাকবে না থাকবে এগুলো নির্ধারণ করবে বিরোধী দলরা। তাহলে কি সরকারি দল এটা মানবে? এটা হয় না। তাহলে আমাকে আপনি বলেন, যেগুলোতে বিএনপি সহ 7টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপর যদি আপনি গণভোট করেন, তাহলে বিএনপি সহ তাদের নোট অফ ডিসেন্টের মূল্য কী রইল? এবং সেখানেও তো আপনি আপনার মতো বলেছেন যে 2 এবং 5, বিএনপি তো 3 অথবা 4 হলে মানত। জনগণকে আপনি অপশন 2 অথবা 5 দিলেন কেন? 6 অথবা 1 দেন, 6 বনাম 1 দেন, অত আপনি জাননি। তার মানে এই আলী রিয়াজ সাহেবরা ওনারা একটা প্ল্যান করেছেন, সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য এখন তারা জনগণের সঙ্গে দিয়ে দিয়েছে। ছোটবেলায় একটা কৌতুক শুনতাম, মনে আছে কিনা আপনি জানি না, এক ছেলে ওষুধ খাচ্ছে না কিছুতেই, তারা ট্যাবলেট দেয়, সে খেলে ফেলে দেয়। তোর মা করলো কি, একটা বুদ্ধি করলো, একটা রসগোল্লা নিয়ে আসছে, রসগোল্লার ভেতরে ট্যাবলেটটাকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দেওয়ার পর বলছে বাবা রসগোল্লাটা খেয়ে ফেলো। তো ছেলে বলে বাবা ঠিক আছে মা তুমি রাখো, আমি পরে খাচ্ছি। কিছুক্ষণ পর মা আসছে, আসে দেখে রসগোল্লাটা খেয়ে ফেলছে, সে খুব খুশি। কি বাবা তুমি রসগোল্লা ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ মা আমি খেয়েছি, তবে ভেতরে একটা বিচি ছিল, বিচিটা ফেলে দিয়েছি। তো এই আলী রিয়াজ সাহেব, ডক্টর ইউনূস, ওনারা মিলেমিশে আমাদেরকে একটা এই গণভোট নামক রসগোল্লা ধরাই দিছে। এখন নির্ভর করছে আপনার উপর, আমার উপর, আমরা কি ওই বিচি সহ রসগোল্লাটা খাবো নাকি বিচিটা ফেলে দিয়ে খাবো। তারা কিন্তু আমাদের সেই অপশনটা দিচ্ছে না, বলছে খেতে হলে বিচি সহই খেতে হবে, আর না খেলে তুমি রসগোল্লা খেতে পারবে না। এটা ভাই হয় না। যে জিনিসটা আপনারা করছেন এটা কেউ মানবে না, এটা কেউ মানবে না। আপনারা যদি যে গয়ে যেটা আছে যদি ওটা দিতেন, যে 30টাতে একমত হয়েছে সেই 30টাই মানবেন, এবং তার সঙ্গে যদি ঘ দিয়ে দিতেন যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, তাহলে হয়ে যেত। কিন্তু ক এবং খ দেওয়াতে কিন্তু আপনারা একটা আওলা বাঁধিয়ে ফেলেছেন, আপনারা প্যাকেজ বানিয়ে ফেলেছেন, এবং এই প্যাকেজ আমাদেরকে অনুমোদন করতে বলছেন। আমি প্যাকেজ অনুমোদন করবো কেন? প্যাকেজ মানে কি? আমি আরেকটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব। ধরেন আপনি যদি হা দেন সবগুলি হা, না দিলে সবগুলি না, মানে হয় আপনি 4টাই গ্রহণ করবেন, না হলে আপনি 4টাই বর্জন করবেন। এর মধ্যে কিছু কিছু আমার পছন্দ, আমি যে বলবো আমি এই পছন্দের এগুলি নিব, অপছন্দের এগুলি নিব না, তা হবে না। আপনাকে পুরো প্যাকেজ দিতে হবে। আলী রিয়াজ সাহেব অনেক গবেষণা করে একটা প্যাকেজ বানাইছে, আপনাকে এই প্যাকেজ দিতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তারপরে শেষ করে দিচ্ছি। ধরা যাক আপনার নাস্তার টেবিলে আপনি খুব ক্ষুধার্ত, এখন আপনি সকালে সারা রাত আপনি কাজকর্ম করেছেন, ক্ষুধার্ত হয়ে গেছেন, সকালে নাস্তা খেতে বসছেন। টেবিলের মধ্যে দেখা গেল একটা প্লেট, সেই প্লেটের মধ্যে একটা আপেল আছে, একটা ডিম আছে, একটা রুটি আছে, ঠিক আছে, আবার তার সঙ্গে একটু সবজি আছে, খুবই সবই কিন্তু সব স্বাস্থ্যকর খাবার। আবার মাঝখানে ছোট্ট একটা গ্লাসের মধ্যে একটু 1 পেগ মদ আছে, দিয়ে বলা হচ্ছে এটা হলো প্যাকেজ, আপনি যদি নাস্তা করেন আপনাকে পুরোটাই খেতে হবে। এখন আপনি বলবেন না ভাই আমি তো মদ খাবো না, মদ তো আমার জন্য হারাম, আমি মদ খাবো না, আমি বাকিগুলো খাবো। সে বলছে না ভাই এটা প্যাকেজ, আপনি প্যাকেজে খাইলে সবগুলি খাইতে হবে, নাহলে আপনি একটাও খাইতে পারবেন না। তাহলে আপনার জন্য অপশনটা কি? আপনার জন্য অপশন হলো হয় আপনি অভুক্ত থাকবেন, না খেয়ে থাকবেন, ক্ষুধায় মরবেন, অথবা আপনি হারাম মদ সহ অন্য অন্য জিনিসগুলি খাবেন। আপনি কি করবেন ভাই? আমাদের কাছে ওরকম একটা প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়েছে, আমরা কি করব ভাবুন আপনি। এখন দোষটা কার? আমি যদি খাই তাহলে আমি দোষী, যদি না খাই তাহলে আমি দোষী,
আমি যদি বলি এই প্যাকেজ যে তৈরি করেছে সে হলো সবচেয়ে বড় দোষী, সেই দোষীকে চিহ্নিত করেন এবং সেই দোষীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।